প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের আলোচনাতে। আমরা আজকে ধারাবাহিকভাবে যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে চার্জ ঘনত্ব বা চার্জ ডেনসিটি এবং পোলারাইজেশন বা মেরুবর্তিতার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে রো অফ পি ইজ ইকুয়াল টু মাইনাস তোমার ন্যাভলা বা ডেল্টা ইন্টু পোলারাইজেশন ভেক্টর পি। সো আমরা এই সম্পর্কটা প্রতিপাদন করব। দেখো আমরা এটা কিভাবে করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা কিছু বিষয় আগের ক্লাসে জেনে নিয়েছি, তার মাধ্যমে আমরা এই বিষয়গুলোকে সলিউশন করতে যাব। তো আমরা এক্ষেত্রে কিছু বিষয় জেনে নেই। সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এরকম যদি একটা গোলক হয়, এরকম একটা যদি আমার বাক্স হয়, এরকম যদি আমার একটা বাক্স হয়, এই বাক্সের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস আগে জেনে নিই। একটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, তলমাত্রিক চার্জ ঘনত্ব, অপরটি হচ্ছে মানে এই একক আয়তনের চার্জ ঘনত্ব বা চার্জ ঘনত্ব। একক আয়তনের চার্জ ঘনত্ব বা চার্জ ঘনত্ব। সো দেখো, তলমাত্রিক ঘনত্বকে আমরা সিগমা দ্বারা লিখি। সো এই ক্ষেত্রে আমরা যেহেতু পোলারাইজেশনের জন্য লিখছি তাকে সিগমা পি দ্বারা লিখলাম। আর আমার চার্জ ঘনত্বটাকে র দ্বারা লিখি বা র অফ পি দ্বারা, যেহেতু পোলারাইজেশনের জন্য লিখছি। তো দেখো এই দুটা জিনিস আসলে কি। সো আমি যদি এইরকম একটা বক্স বা বাক্স বিবেচনা করি, তল দ্বারা বোঝাবে এর এইটা 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 এবং পিছনেরটা সামনেরটা, অর্থাৎ যে কোনো এরকম একটা জিনিসের 6টা তল থাকে। অর্থাৎ একটা আয়তকার, একটা চতুর্ভুজাকার, একটা চতুর্ভুজাকার বা এই টাইপের যে বস্তু, এদের ক্ষেত্রে অ্যাকচুয়ালি কয়টা তল থাকে? 6টা থাকে। ঘনক হোক, এর জন্য কয়টা তল থাকে? 6টা তল থাকে। এই যে প্রত্যেকটা তলের যে একটা তলে ক্ষেত্রফল, সাপোজ আমি ধরে নিচ্ছি যে এই তলের উপরের এই তলের ক্ষেত্রফল কত? A1। এখন এখানে চার্জ আছে কত? কিউ পরিমাণ। তাহলে কিউ চার্জকে যদি আমি A1 দ্বারা ভাগ দেই তাহলে এখানকার তলমাত্রিক ঘনত্ব পাবো সিগমা। আবার আমি যদি এই তলের জন্য তলমাত্রিক ঘনত্ব বের করতে চাই, এখানকার যে চার্জ আছে সেটাকে আমি এই তলের ক্ষেত্রফল দ্বারা ভাগ দিব। সিমিলারলি যে কোনো তলের জন্য আমরা এইভাবে এটা বের করতে পারবো। এখন যদি আমার এই টোটাল যে বাক্সর কথা আমরা বিবেচনায় নিচ্ছি, সেখানে যদি আমার টোটাল চার্জের পরিমাণটা একই রকম না থাকে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম চার্জ থাকে, তাহলে কিন্তু আমার টোটাল তলমাত্রিক ঘনত্বটা একই হচ্ছে না। এই পৃষ্ঠের জন্য একটা, ওই পৃষ্ঠের জন্য একটা, এক এক পৃষ্ঠের জন্য এক এক রকম হচ্ছে এবং মাঝের ক্ষেত্রেও আবার আলাদা বিষয় হতে পারে। সেই সকল ক্ষেত্রের জন্য আমরা এটাকে তলমাত্রিক ঘনত্ব বিবেচনা না করে আয়তন ঘনত্ব, একক আয়তনের যে চার্জ ঘনত্ব সেটা বিবেচনা করতে পারি। তো আমাদের এই প্রশ্নটার জন্য আমরা কিছু বিষয় লিখছিলাম, তোমরা যারা হ্যান্ড নোট নিয়ে নিছো দেখছো যে আমরা এই ক্ষেত্রে বলছি যে আমার কোনো একটা স্থানের জন্য যদি চার্জ ঘনত্বটা সুষম না হয়, যেহেতু এখানে সুষম নয়, সেই ক্ষেত্রে আমরা তলমাত্রিক ঘনত্ব সিগমা অফ পি এর পরিবর্তে র অফ পি ইউজ করব। তাহলে আমরা যেটা বিবেচনায় নিচ্ছি আমাদের এই প্রশ্ন সলিউশন করার জন্য, যে এখানে আসলে তলমাত্রিক ঘনত্বটা সমান নয়। যেহেতু তলমাত্রিক ঘনত্বটা সমান নয়, কাজে আমরা এই ক্ষেত্রে কি নিচ্ছি? একক আয়তনের যে চার্জ বা চার্জ ঘনত্ব সেটা নিচ্ছি, সেটাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে র অফ পি। তাহলে এক্ষেত্রে র অফ পি হচ্ছে আমার একক আয়তনের চার্জ ঘনত্ব। এরপর আমরা কিছু বিষয় ধরে নিছি, যেমন এটার দ্বারা বেষ্টিত ক্ষেত্রফল। দেখো এরপর আমরা কি কি ধরে নিছি, যে মাধ্যমের আয়তন হচ্ছে ভি। অর্থাৎ আমরা এখানে যদি যেটা আমি আঁকাইছিলাম এরকম যদি আমরা একটা বিবেচনা করি, সমস্যা নেই, তার আয়তনকে আমরা ভি ধরে নিচ্ছি এবং এটা যে ক্ষেত্রফল কাভার করে সেই ক্ষেত্রফলটা হচ্ছে আমার এস। তাহলে ওই পৃষ্ঠতলে যদি মেরুবর্তী চার্জ কিউ অফ পি হয় তাহলে আমরা কি লিখতে পারবো? আমি চিত্র আবার ধরে নিচ্ছি যে এরকম একটা পৃষ্ঠ। তো দেখো এই পৃষ্ঠের টোটালটার আয়তনকে আমরা ধরে নিলাম ভি, এবং এই যে পৃষ্ঠটা আমরা নিছি সেই পৃষ্ঠের এই আমার যার আয়তনটা আমরা ভি ধরে নিলাম, এই ভি আয়তনকে যে সারফেস কাভার করে, অর্থাৎ যে পৃষ্ঠ দ্বারা কাভার করা হয় এটাকে, সেই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এস। ওকে, এবং এখানে যদি চার্জের পরিমাণ কিউ অফ পি হয়, কিউ অফ পি হয় বা কিউ, এখানে আমরা কিউ অফ পি নিয়েছিলাম, তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো তাহলে আমরা লিখতে পারবো, তাহলে এখানকার জন্য আমরা আয়তন ঘনত্বটা নিয়েছিলাম কি? একক আয়তনের চার্জ ঘনত্ব নিলাম হচ্ছে র অফ পি। আবার ভালো করে বসো,
এখানকার আমরা একক আয়তনের চার্জ বা চার্জ ঘনত্ব নিচ্ছি র পি, এবং আমরা যেটা বিবেচনা করছি যে পরিবাহীটা যার জন্য এটা বিবেচনা করছি সেটার আয়তন হচ্ছে আমার ভি, এবং এই ভি আয়তনকে এস ক্ষেত্রফল দ্বারা কাভার করা যায়, বা এর ক্ষেত্রফল হচ্ছে এস, এবং এর চার্জের পরিমাণ হচ্ছে কিউ অফ পি। তাহলে চার্জের পরিমাণ যদি কিউ অফ পি হয় তাহলে কিউ অফ পি ইজ ইকাল টু কত হবে? কিউ অফ পি ইজ ইকাল টু হবে হচ্ছে আমার পোলারাইজেশন ভেক্টর পি ইন্টু আমার এর দ্বারা পৃষ্ঠর ক্ষেত্রফল। সো দেখো আমরা এটা লিখছি কি যে কিউ অফ পি অর্থাৎ চার্জের পরিমাণ কত হবে? যে সারফেস ইন্টিগ্রেশন অফ পি ডিএ। সো এটা কোথার থেকে আসলো? দেখো আমরা একটু আগে শিখে আসছি আগের ক্লাসে যে পোলারাইজেশন ভেক্টর পি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড ক্ষেত্রফল। তাহলে দেখো আমি যদি এই বিষয়টাকে বিবেচনা করি, পোলারাইজেশন পি ইজ ইকাল টু চার্জের পরিমাণ এবং এটাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করতে হবে। তো এখন এই ক্ষেত্রফল যেটা আমরা নির্ণয় করব, তাহলে এই ক্ষেত্রফল কোন একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কত হয় সেটাকে যদি আমরা সারফেস ইন্টিগ্রেশন করি, এটা ডিএস দ্বারাও লিখতে পারতাম। এই দেখো এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এই পৃষ্ঠের ক্ষেত্রফল, অর্থাৎ ডিএ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ক্ষেত্রফল অপারেটর, এবং এটা দ্বারা বোঝাচ্ছে ক্ষেত্রফল মানে তোমার সমাকলন করা। তাহলে আমরা যদি কোনো একটা ক্ষেত্রফলের জন্য টোটাল এইভাবে নির্ণয় করি, সমাকলন করি, তাহলে তার ক্ষেত্রফলটা আমরা পাচ্ছি। তাহলে দেখো আমরা এটা এইভাবে লিখতে পারি। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি? কিউ ডিভাইডেড কি লিখতে পারবো? ক্লোজ ইন্টিগ্রেশন বা সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএ। সো আমি যদি এখান থেকে এখন কিউ ইজিক্যালটা লিখি তাহলে কত হবে? ক্লোজ ইন্টিগ্রেশন এস পি অফ ডিএ। সো আমি কিন্তু এটা এখানে লিখছিলাম, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে দিলাম। এরপরে দেখো আমাদের আরও কিছু বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমার যদি কোনো একটা ক্ষেত্রে থেকে যেখানে চার্জটা স্থিতিশীল অবস্থায় আছে সেখান থেকে যদি আমরা কোনো পরিমাণ চার্জ নিয়ে নেই তাহলে সেখানে আসলে কতটুকু চার্জ থাকবে? চার্জের সংরক্ষণ নীতি অনুযায়ী আমি তোমাদের যদি বোঝাই যে নিউক্লিয়াসের কথা চিন্তা করো, এই যে আমার নিউক্লিয়াস আছে, আমরা জানি একটা পরমাণুর নিউক্লিয়াস থাকে। তো সাপোজ আমরা যদি সোডিয়াম পরমাণুর কথা বলি, যেটা এখন নিরপেক্ষ অবস্থায় আছে, সোডিয়ামের প্রোটন সংখ্যা আমার হচ্ছে 11, ইলেকট্রন সংখ্যাও 11, যার কারণে সামগ্রিকভাবে এটা চার্জ নিরপেক্ষ। এখন আমি যদি এখান থেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেই তাহলে কিন্তু এটা হবে কত? এক্ষেত্রে আমার একটা ইলেকট্রন কমে যাবে, এক্ষেত্রে এটা কিন্তু একটা পজিটিভ হবে। অর্থাৎ একটা জিনিস থেকে যদি চার্জ উঠায় নাও তাহলে সেই পরিমাণ কিন্তু সেখানে ঋণাত্মক চার্জ থেকে যায়, তা না হলে কিন্তু সেটা নিরপেক্ষ অবস্থায় থাকছে না। তাহলে চার্জের সংরক্ষণ নীতি অনুযায়ী আমরা যদি কোনো স্থান থেকে কিউ পরিমাণ চার্জ উঠায় নেই তাহলে সেই জায়গাটিতে মাইনাস কিউ পরিমাণ চার্জ থেকে যাবে। তো আমরা ধরে নিচ্ছি যে আমরা যে আয়তনটার কথা বিবেচনা করছি সেখান থেকে আমরা কিউপি পরিমাণ চার্জ উঠায় নিচ্ছি, তাহলে সেখানে কতটুকু চার্জ থাকবে? সংরক্ষণ নীতি অনুযায়ী মাইনাস কিউপি পরিমাণ চার্জ থাকবে। এবার এই চার্জ সমান আমরা আবার কী লিখতে পারবো? দেখো এই চার্জটা আসলে কতটুকু হবে? এটাকে যদি আমরা ভলিউম ইন্টিগ্রেশন করি, টোটালটা যদি আমরা ভলিউম ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কিন্তু পাবো, কীভাবে পাবো? যেহেতু এর চার্জ ঘনত্ব কত? র অফ পি, এবং এটাকে যদি আমরা আয়তন সমাকলন করে ফেলি তাহলে কিন্তু আমরা টোটাল চার্জের পরিমাণটা পাচ্ছি। কীভাবে পাচ্ছি খেয়াল করো, সেটা হচ্ছে যে আমার র পি মানে একক আয়তনের চার্জ ঘনত্ব। তো একক আয়তনের যে চার্জ তাকে যদি আমরা আয়তন দ্বারা গুণ করে দেই তাহলে কিন্তু মোট চার্জ পাচ্ছি। আবার বোঝানোর জন্য বলছি, আমার একক আয়তনের চার্জ হচ্ছে 10, একক আয়তনের চার্জ কত? 10, তাহলে মোট চার্জ কত আছে তার সাথে আমার আয়তনটা গুণ করে দিতে হবে। তো একক আয়তন যে চার্জ সেটাকে বলা হয় চার্জ ঘনত্ব র অফ পি, আর তাকে আমরা আয়তন দ্বারা গুণ করে দিব। আর আয়তন মানে কত? ডিভি একটা অপারেটর, আয়তন অপারেটর, সো সেটা দ্বারা আমরা টোটাল আয়তনটাকে নির্ণয় করছি। তাহলে আমরা এটা লিখতে পারতেছি। আর মাইনাস কেন হলো? কনজারভেশন ল অফ চার্জ, অর্থাৎ কোনো স্থান থেকে যখন আমরা চার্জ উঠায় নিব সেখানে অবশ্যই ঋণাত্মক পরিমাণ চার্জ থাকবে। তাহলে এই জন্য আমরা এখানে মাইনাস দিছি, যে সেখান থেকে আমরা কিউ পরিমাণ চার্জ উঠায় নিছি, তার মানে সেখানে অবশ্যই মাইনাস কিউ পরিমাণ চার্জ থাকতে হবে। সো এখন আমরা এটা পাইলাম। সমীকরণ 1 এবং 2কে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এর এই পাশে আছে এইটা, এর এই পাশে আছে এইটা, তার মানে এর সাথে এর একটা মাইনাস চলে আসবে, অর্থাৎ এরকম হবে যে সারফেস ইন্টিগ্রেশন অফ পি ডিএ ইজ ইকুয়াল টু মাইনাস ভলিউম ইন্টিগ্রেশন অফ র পি ডিভি। সো এটা আমরা পাইলাম। এবার খেয়াল করো,
আমরা এটাকে যদি 3 নম্বর সমীকরণ দেই, এবার আমাদের কিছু কাজ করতে হবে। এখানে আমরা গসের যে ডাইভারজেন্স উপপাদ্য আছে, আমরা প্রথম বর্ষে শিখে আসছিলাম, দ্বিতীয় বর্ষে ক্যালকুলাসে শিখে আসছিলাম, তো সেটা এখানে প্রয়োগ করব। সো গসের ডাইভারজেন্স উপপাদ্য কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়? যদি কোনো স্থানে ক্ষেত্র সমাকলন থেকে আয়তন সমাকলন, অর্থাৎ সারফেস ইন্টিগ্রেশন টু ভলিউম ইন্টিগ্রেশনে যাইতে হয়, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করি। তো দেখো আমরা এই পাশে ভলিউম ইন্টিগ্রেশন আছে, বাট এই পাশে সারফেস ইন্টিগ্রেশন আছে। তো এই সারফেস ইন্টিগ্রেশনটাকে ভলিউম ইন্টিগ্রেশনে নিতে হলে আমার এখানে গসের ডাইভারজেন্স উপপাদ্য প্রয়োগ করতে হবে। তো এখানে যদি আমরা গসের ডাইভারজেন্স উপপাদ্য প্রয়োগ করি, তাহলে আমরা পাবো কত? ডেল্টা পি ডিভি, এবং এটা আমার ভলিউম ইন্টিগ্রেশনে চলে যাবে। আর এই পাশে যা ছিল তাই মাইনাস ভলিউম ইন্টিগ্রেশন অফ পি ডিভি। ওকে, সো তাহলে আমরা এখানে কি প্রয়োগ করছি? গসের অপসারিতা বা গসের ডাইভারজেন্স উপপাদ্য প্রয়োগ করলাম, করে এটাকে আমরা ক্ষেত্রফল ছিল ক্ষেত্র সমাকলন থেকে এটাকে আমরা আয়তন সমাকলনে কনভার্ট করছি। এবার আমার এই আয়তনটা যদি নির্দিষ্ট না থাকে, বা এই পাশে আমরা উভয় পাশে থেকে আয়তন সমাকলনকে যদি আমরা উঠায় দেই, তাহলে আমরা কিন্তু কি পাচ্ছি? যে র পি আর এই পাশে হচ্ছে মাইনাস, এই মাইনাসটা আমরা এই পাশে বার করে দিলাম, ডেল্টা অফ পি ভেক্টর। সো এটাই আমাকে কিন্তু প্রুভ করতে বলা হয়েছিল। দিস ইজ রিলেশন বিটুইন পোলারাইজেশন অ্যান্ড চার্জ ডেনসিটি। সো এটা আমরা প্রুভ করতে পারছি। এই প্রশ্নটা কিন্তু অনেকবার আসে, আশা করি তোমরা এটা করতে পারবা। সো এখানেই আজকের পর্ব শেষ করছি, পরের ক্লাসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।